নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2025-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত থার্ড ইউনিট ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ প্রক্রিয়ার অগ্ন্যুৎপাত অংশটি আমাদের এখনকার আলোচনার বিষয়। আমরা আজকের আলোচনা শুরু করব জেমস হাটনের একটি বক্তব্য দিয়ে। হাটন বলেছিলেন, দ্য আর্থ সারফেস ইজ শেপড বাই কন্টিনিউয়াস slow acting natural processes such as erosion, weathering, sedimentation and uplift which operate over vast time scale. অর্থাৎ ভূমির যে বিভিন্ন রূপগুলি রয়েছে, সেই রূপগুলি তৈরির পেছনে যে প্রক্রিয়াগুলি কাজ করে, সেই প্রক্রিয়াগুলি একটি ধীর গতির প্রক্রিয়া এবং তা দীর্ঘ সময়ব্যাপী, এবং তার যে প্রতিফলন সেটাও একটা আমরা দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে দেখতে পাই। কিন্তু এর বিপরীতে বেশ কিছু ভূতত্ত্ববিদ, ভূগোলবিদ, আবহবিদ তারা তাদের মতামত প্রকাশ করেন। যেমন হ্যাক, তিনি বলেন যে sudden extreme event can disrupt long-term geomorphic stability, causing rapid landscape evolution in localized area. সব ধরনের ভূমিরূপ প্রক্রিয়ায় যে দীর্ঘ সময় ব্যাপী হতে হবে এমন নয়, অনেক সময়তেই হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে, সেটা ভূমির উপরিভাগ থেকে হতে পারে, ভূমির অভ্যন্তরভাগ থেকে হতে পারে। সেই প্রক্রিয়ার দ্বারা কিছু চেঞ্জেস, ভূমির ওপরের কিছু চেঞ্জেস, অর্থাৎ ভূমি রূপের কিছু পরিবর্তন, ভূমিরূপ গঠন ইত্যাদি হয়ে থাকে। আমাদের আজকের যে আলোচ্য বিষয় অগ্ন্যুৎপাত, এই অগ্ন্যুৎপাত এমনই একটি ভূমিরূপ প্রক্রিয়া। অগ্ন্যুৎপাত বা ভলকানিসিটি, এই নামটি এসেছে রোমান আগুনের দেবতা ভলক্যান, তার নামানুসারে। কাকে বলা হচ্ছে অগ্ন্যুৎপাত? না, যখন কিনা ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে উঠে এসে সঞ্চিত হচ্ছে বা গড়িয়ে যাচ্ছে বা শীতল, এবং যখন উঠে এসে সঞ্চিত হয়ে বা গড়িয়ে গিয়ে একটা ঠান্ডা হয়ে তার শিলা গঠন করছে, এই যে পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে তার উঠে আসা, বাইরে বেরিয়ে আসা এবং বাইরে বেরিয়ে এসে তার একটা আগুনের গোলার মতন তার বাইরে বেরিয়ে আসা, এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অগ্ন্যুৎপাত। তাহলে ঘটনাটা ঘটছে কিভাবে? এই যে আমি যদি একটা ভূ অভ্যন্তরের একটা ছোট অংশকে আমরা ধরে নিই, আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত, একদম কেন্দ্র পর্যন্ত, তাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা ক্রাস্ট বা লিথোস্ফিয়ার, তারপরে ম্যান্টেল যেটাকে আমরা গুরুমণ্ডল বলি, এবং তার নিচে হচ্ছে কোর। এখন এই লিথোস্ফিয়ার বা ক্রাস্ট এবং ম্যান্টেল, গুরুমণ্ডল, এর মাঝে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার অংশ, এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে একটা ভাসমান পদার্থের অংশ থাকে যাকে বলা হয় প্লেট। প্লেট কি? প্লেটের সংজ্ঞা দিতে গিয়ে যেটা ভূতত্ত্ববিদরা বলেছেন, যে একটা রিজিড লিথোস্ফিয়ারিক স্ল্যাব, যেটা কিনা খুব সলিড, এবং সেটা অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে একটা ভাসমান। কেন ভাসমান? না, আমরা জানি যে গুরুমণ্ডল হচ্ছে সান্দ্র পদার্থ দ্বারা গঠিত। যদিও এই প্লেটের ধারণাটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ একটা কাল্পনিক ধারণা, যে প্লেট কিন্তু কেউ কোনোদিনও দেখেনি, তাকে কল্পনা করে নেওয়া হয়েছে, অনুমান করে নেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে
তিন ধরনের প্লেট থাকে। যদি তারা পরস্পর এরকম সরে যায় যদি একজন আরেকজনের থেকে, তখন তাকে বলা হচ্ছে অপসারী পাত। যদি তারা পরস্পরের কাছে চলে আসে তখন তাকে বলা হচ্ছে অভিসারী পাত। এবং যদি তারা পরস্পরের একদম গা ঘেঁষে পরস্পরকে অতিক্রম করে তখন তাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাত। এখন এই যে অগ্ন্যুৎপাত বা এবং অগ্ন্যুদ্গম, আগ্নেয়োচ্ছ্বাস ইত্যাদি যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো মূলত যখন ঘটে থাকে তখন দুটো পাত পরস্পরের দিকে চলে আসে, এবং যখন পরস্পরের দিকে এই যে চলে আসছে দুটো পাত একদম মুখোমুখি লেগে যাচ্ছে, ফলত কি হচ্ছে, ওদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। তখন ওই গুরুমণ্ডল থেকে কিছু পদার্থ বাইরে বেরিয়ে আসছে, এবং এই বাইরে বেরিয়ে আসার ফলে যে পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে সেগুলো হচ্ছে গুরুমণ্ডলে থাকা বিভিন্ন যে খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থের একটা গলিত মিশ্রিত রূপ। এখানে আমরা অভিসারী পাত সীমানা অঞ্চল দেখতে পাচ্ছি। ওপরে যে দুটো ছবি আমরা, দুটো ব্লক আমরা দেখতে পাচ্ছি, সেখানে সমুদ্রের মধ্যে ঘটনাটা ঘটছে। একটি পাত নিচের দিকে নেমে যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে একটি পাত এই নিচের দিকে নেমে যাচ্ছে। এই ঘটনাটার ক্ষেত্রে পুরোটাই হচ্ছে মহাদেশ, এবং এখানে একটা পাত, এই পাতটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই দুটো ছবির ক্ষেত্রে যে একটা পাত নিচের দিকে নেমে যাচ্ছে, এই যে বলছি, এই যে দুটি পাত, এই দুটি পাতের দুরকম ঘনত্ব থাকে। যে পাতের ঘনত্ব বেশি সে নিচের দিকে নেমে যায়, এবং তখন কি হয়, এই দুটি পাতের যে সীমানা অঞ্চল, এই সীমানা অঞ্চলের মধ্যে দিয়ে এই যে ম্যান্টেল বা গুরুমণ্ডলে থাকা সান্দ্র পদার্থটি উপর দিকে উঠে আসে, এবং এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে এখানে অগ্ন্যুদ্গম, অগ্ন্যুৎপাত ঘটছে। ঠিক একইভাবে এই ছবিতেও এই দুটি হচ্ছে মহাদেশীয় পাত। এখানে দুটি ছিল মহাসাগরীয় পাত ছিল, এই দুটি পাত, এখানে দুটোই হচ্ছে মহাদেশীয় পাত, এবং যেটি ভারী মহাদেশীয় পাত সেটা নিচের দিকে নেমে যাচ্ছে, এবং তখন ওই একইভাবে ম্যান্টেল থেকে পদার্থ ওপর দিকে উঠে এসে অগ্ন্যুদ্গম এবং অগ্ন্যুৎপাত ঘটাচ্ছে। এইটির ক্ষেত্রে এইখানে এই যে পাতটি, এই পাতটি হচ্ছে মহাসাগরীয় পাত, এবং এই পাতটি হচ্ছে মহাদেশীয় পাত। এবং এই ক্ষেত্রে হচ্ছে কি, যেটা ভারী পাত সেটা নিচের দিকে নেমে যাচ্ছে, এবং এদের যে সীমান্ত অঞ্চল সেখানে এইরকম ভাবে ভূমিকম্প হয়ে তারপরে অগ্ন্যুদ্গম, অগ্ন্যুৎপাত হচ্ছে। এটি তো গেল অভিসারী পাতের ক্ষেত্রে। যদি পাত দুটো পরস্পর থেকে সরে যায় তখন কি হবে? তখন এই যে দুটি পাত যখন একসাথে একদম কাছাকাছি ছিল, তখন সে তার নিচের যে পৃষ্ঠ, যে এই যে অংশটা, এই অংশে এই ফাঁকটা তখন ছিল না, ফলে তারও নিচের যে অংশটা সেইখানে সে তখন একটা চাপ সৃষ্টি করেছিল। এখন যেই চাপটা সরে গেল, তখন খুব সহজে নিচ থেকে অর্থাৎ ওই ম্যান্টেল থেকে একইভাবে পদার্থ ওপরে বেরিয়ে আসছে। ঠিক এখানে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই অংশটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠের অংশ বা লিথোস্ফিয়ারের অংশ। এই লিথোস্ফিয়ারের অংশ সরে যাচ্ছে, এবং তখন এই অ্যাসথেনোস্ফিয়ার বা ম্যান্টেল অংশটির থেকে ওই যে সান্দ্র যে পদার্থ সেটা উপর দিকে উঠে আসছে। অর্থাৎ অভিসারী পাত সীমানা অঞ্চলে দুটি পাতের সংঘর্ষস্থলে, এবং অপসারী পাত সীমানা অঞ্চলে দুটি পাতের যে মধ্যবর্তী যে গ্যাপ বা ফাঁক তৈরি হচ্ছে, সেই অঞ্চল থেকে সান্দ্র থকথকে পদার্থ, গুরুমণ্ডলে সৃষ্ট বিভিন্ন খনিজের সমৃদ্ধ একটি পদার্থ, সেই পদার্থটি উপরে উঠে আসছে। এখানে আরেকটা কথা বলে রাখি, যে অঞ্চলে এই যে পাতটি নিচের দিকে ঢুকে যাচ্ছে, এই অংশটাকে বলা হয় সাবডাকশন জোন। এবং যদি এটা একদম 45 ডিগ্রি কোণে যদি এটা নিচের দিকে এরকম ঢুকে যায়, তাহলে তাকে আমরা সেই বিশেষ অঞ্চলটিকে বলা হয় বেনি অফ জোন। তাহলে এসো আমরা আরেকবার দেখে নিই যে গোটা ভূ অভ্যন্তরের পরিপ্রেক্ষিতে কিভাবে ঘটনাটা ঘটছে। এই যে
জিনিসগুলো এখানে দেখানো হয়েছে লাল অ্যারো চিহ্ন দিয়ে, এইগুলি হচ্ছে সেই কাল্পনিক পাতগুলি। এবং এই গুরুমণ্ডল বা ম্যান্টেলে তৈরি হচ্ছে পরিচলন স্রোত, কারণ আমরা আগেই বলেছি যে এই গুরুমণ্ডলে বহু ধরনের খনিজ রয়েছে, ক্রোমিয়াম, নিকেল, ফেরাস, সিলিকা, এই ধরনের ম্যাগনেসিয়াম, এইগুলো সমস্ত রয়েছে। এরা পরস্পরের মধ্যে যে বিক্রিয়া করছে এবং এদের মধ্যে যে তাপের আদান প্রদান হচ্ছে, এই তাপজনিত শক্তি, রাসায়নিক বিক্রিয়াজনিত শক্তি, এগুলি সবই এই পরিচলন স্রোতের মাধ্যমে ওপরে উঠে আসছে। এবং যখনই পাতগুলো পরস্পর থেকে সরে যাচ্ছে, এরা তখন সে ফাঁক দিয়ে বা এদের সংঘর্ষ অঞ্চল দিয়ে এরা বাইরে বেরিয়ে আসছে। এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা তিনটে নাম দিতে পারি। যখন এই পরিচলন স্রোতের মাধ্যমে ভূ অভ্যন্তরের সান্দ্র পদার্থ ওপরে উঠে আসছে, তখন তাকে আমরা বলছি অগ্নুদ্গম। যখন সেটা ভূপৃষ্ঠকে অতিক্রম করে একেবারে বাইরে বেরিয়ে আসছে, তখন তাকে আমরা বলছি অগ্নুৎপাত। এবং বাইরে বেরিয়ে এসে যখন সেটা বিস্ফোরণের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন তাকে আমরা বলছি আগ্নেয়োচ্ছ্বাস। তাহলে এই যে বাইরে যে বেরিয়ে এলো, যে পথ দিয়ে বেরিয়ে এলো, সেটা দেখতে অনেকটা এই রকম হয়। এসো আমরা একটা মডেলের মাধ্যমে বিষয়টাকে একটু ভালোভাবে বুঝে নিই। আমি তোমাদের জন্য একটা আগ্নেয়গিরি, একটা মডেল আগ্নেয়গিরি, সেটা তোমাদের সামনে এখন দেখাবো। দেখো, তোমরা এই যে জিনিসটা দেখছো, তোমরা এতক্ষণ ছবিতে যেরকম দেখলে সেটা, এটাকে আমরা সামনে থেকে এরকম ভাবে দেখতে পাই। তাহলে এর ভেতরটায় কি আছে? চলো দেখি এর ভেতরটাতে কি আছে। এর ভেতরটা হচ্ছে এই রকম। এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে ম্যাগমা চেম্বার। ম্যাগমা কি? ওই যে এতক্ষণ বললাম যে গুরুমণ্ডলে যে বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করছে, বিক্রিয়া করে একটা সান্দ্র পদার্থ তৈরি করছে, সেই সান্দ্র পদার্থটির নামই হচ্ছে ম্যাগমা। এবং ওই যে পরিচলন স্রোত, তার ফলে এই ম্যাগমা কি হচ্ছে, প্রচন্ড গতিতে উপর দিকে উঠে আসছে। খেয়াল করে দেখো, ঠিক মাঝ বরাবর একটা, একদম মাঝ বরাবর একটা মেন একটা রাস্তা দিয়ে উঠে এসছে। এই যে যেটা দিয়ে উঠে আসছে, এটাকে বলা হয় প্রধান জ্বালামুখ। যেখান থেকে এটা বেরিয়ে আসছে, এই যে যেখান থেকে এটা বেরিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে জ্বালামুখ। এটা হলো প্রধান পথ, এই প্রধান পথ দিয়ে ও বেরিয়ে আসছে। এটা হলো মুখ্য জ্বালামুখ বা প্রধান জ্বালামুখ। এবার দেখো, আরো কতগুলো ছোট ছোট রাস্তা দিয়ে ও বেরিয়ে আসার চেষ্টা করছে। যেগুলো এই ছোট ছোট রাস্তা, এইটাকে বলা হচ্ছে গৌণ পথ। এবং এই যে মুখটা, যেটা, যে মুখ দিয়ে ও বাইরে বেরিয়ে আসবে, সেইটাকে বলা হচ্ছে গৌণ জ্বালা মুখ। তাহলে একটা আগ্নেয়গিরির যে অভ্যন্তর, সেই অভ্যন্তরে আমরা তিনটে জিনিসকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ম্যাগমা চেম্বার, যেখানে ম্যাগমাটা সঞ্চয় হচ্ছে। নেক্সট হচ্ছে প্রধান যে আমার পথ, সেই পথটা, এবং প্রধান জ্বালামুখ। এবং আরেকটি হচ্ছে গৌণ পথ এবং গৌণ জ্বালামুখ। এখানে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে সবসময় যে এই গৌণ যে পথগুলি, এই পথগুলি যে বাইরে বেরিয়ে এসে জ্বালামুখের মাধ্যমে যে ম্যাগমাটা বেরিয়ে আসবে, তেমন কিন্তু নাও ঘটতে পারে। সেই প্রসঙ্গে, তার বিস্তারিত প্রসঙ্গে পরে আসছি। এখন এই যে
আমরা দেখতে পেলাম যে আমরা একটা আগ্নেয়গিরির ভেতরের অংশটা, আগ্নেয়গিরি অর্থাৎ এই যে ভেতরের যে ম্যাগমা, সেই ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসছে এবং বাইরে বেরিয়ে এসে সে ধীরে ধীরে সঞ্চিত হয়ে সে পাহাড়ের মতন একটা ভূমিরূপ তৈরি করছে। এই এই যে ভূমিরূপগুলো তৈরি করছে এটাকে আমরা বলছি আগ্নেয় পাহাড় বা আগ্নেয়গিরি। 3 রকমের আগ্নেয়গিরি রয়েছে, একটা জীবন্ত, একটা সুপ্ত এবং আরেকটি হচ্ছে মৃত। আমরা এই যে বিভিন্ন যে আগ্নেয়গিরির থেকে যে অগ্ন্যুৎপাত হচ্ছে, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া হিসাবে অগ্ন্যুৎপাত কিভাবে হচ্ছে, এসো আমরা সেইটা এবার একটুখানি আলোচনা করে নিই। অগ্ন্যুৎপাতকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অগ্ন্যুৎপাতের প্রকৃতি অনুসারে আর একটা হচ্ছে অগ্ন্যুৎপাতের সংগঠন অনুসারে। একটু আগেই যেটা আমরা আলোচনা করছিলাম যে সক্রিয়, সুপ্ত এবং মৃত, সেটা হচ্ছে কখন অগ্ন্যুৎপাত হচ্ছে তার উপরে নির্ভর করে সেটাকে ভাগ করা হয়। অগ্ন্যুৎপাতের প্রকৃতি অনুসারে অর্থাৎ কেমন ভাবে, সেটা কতটা স্পিডে বেরিয়ে আসছে তার উপরে নির্ভর করছে যে তাকে আমরা কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত বলবো নাকি তাকে আমরা বিদার অগ্ন্যুৎপাত বলবো। দেখো এখানে দেখতে পাচ্ছ যে একটা আগ্নেয়গিরির থেকে বিশাল বিস্ফোরণ সহযোগে আগুনের গোলা বেরিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত। আর এইটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এইটার ক্ষেত্রে ধীরে ধীরে আগুনের যে একটা বিশাল একটা আগুনের স্তর, একটা যেন জেলির মতন আগুন, তারা ধীরে ধীরে আস্তে আস্তে বেরিয়ে আসছে। এইটাকে বলা হচ্ছে বিদার অগ্ন্যুৎগম বা ফিশার অগ্ন্যুৎগম। এখন এই যে কেন্দ্রীয় অগ্ন্যুৎগম, এই কেন্দ্রীয় অগ্ন্যুৎগমকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? হাওয়াই প্রকৃতির অগ্ন্যুৎগম, স্ট্রম্বোলি প্রকৃতির অগ্ন্যুৎগম, ভলক্যানো প্রকৃতির অগ্ন্যুৎগম। এই যে 3টে অগ্ন্যুৎগমের কথা আমি এখন বললাম, এই 3টে অগ্ন্যুৎগম মূলত দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে টাইরেনিয়ান, ভূমধ্যসাগরের একদম একদম একটু উত্তর দিকে টাইরেনিয়ান সাগর বলে একটি সাগর আছে ইউরোপের ঠিক দক্ষিণে। তো এই টাইরেনিয়ান সাগরে অনেকগুলি ছোট ছোট দ্বীপ আছে এবং এই প্রত্যেকটি দ্বীপই প্রায় হচ্ছে আগ্নেয় দ্বীপ। মোট 7টি দ্বীপ নিয়ে দ্বীপ আছে সেখানে। তোমরা সিসিলি দ্বীপের নাম শুনেছো, তোমরা লিপারি দ্বীপের নাম শুনেছো, এগুলো সবই হচ্ছে এই টাইরেনিয়ান সাগরে অবস্থিত। এই টাইরেনিয়ান সাগরে স্ট্রম্বোলি এবং এই ভলক্যানো, এই দুটো ধরনের অগ্ন্যুৎপাত আমরা দেখতে পাই। এর মধ্যে স্ট্রম্বোলি প্রকৃতির অগ্ন্যুৎপাত হচ্ছে সবচেয়ে খুব বিস্ফোরণ সহযোগে এই অগ্ন্যুৎপাতটা হয়ে থাকে। এবং এই যে স্ট্রম্বোলি প্রকৃতির যে অগ্ন্যুৎপাত, এই স্ট্রম্বোলি প্রকৃতির অগ্ন্যুৎপাতে মোটামুটি 10 থেকে 15 মিনিট অন্তর অগ্ন্যুৎপাত হয়। এবং এখানে শুধুমাত্র যে ভেতর থেকে যে ম্যাগমা বেরিয়ে আসছে তা নয়, তার সাথে কিছু ছোট ছোট পদার্থ, যাকে কিনা আমরা পাইরোক্লাস্টিক পদার্থ বলে থাকি, তাও বেরিয়ে আসে। এবং এর যে লাভা, তার যে ঘনত্ব সেটা খুবই বেশি। ফলত কি হয় যে এই যে লাভাটা যে বেরিয়ে আসছে, এই যে ম্যাগমাটা যে ভেতর থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে ও খুব অল্প সময়ের মধ্যেই শক্ত হয়ে যায়। এবং ফলত কি হয়, পরবর্তী সময়ের যখন ম্যাগমাটা আবার বেরিয়ে আসে তখন ওই শক্ত পদার্থটিকে প্রায় ফাটিয়ে দিয়ে পরবর্তী ম্যাগমাটা বেরিয়ে আসে। ফলত তার যে বিস্ফোরণের মাত্রা সেটা অনেক বেশি হয়। ভলক্যানো প্রকৃতির যে অগ্ন্যুৎপাত, এই ভলক্যানো প্রকৃতির অগ্ন্যুৎপাতে বায়বীয় পদার্থ অর্থাৎ গ্যাস এবং যে ছাই, ভেতর থেকে যে বিভিন্ন যে পাইরোক্লাস্টিক পদার্থগুলো থাকে, সেইগুলো এত বেশি পরিমাণে বেরিয়ে আসে যে একটা কালো ধোঁয়া তৈরি হয়ে যায়। এবং এই স্ট্রম্বোলি প্রকৃতির অগ্ন্যুৎপাত যেটা বললাম, এই স্ট্রম্বোলি আগ্নেয়গিরি যেহেতু 10 থেকে 15 মিনিট অন্তর
এর থেকে অগ্নুৎপাত হয়ে থাকে, তাই সব সময়ই একে একটা আলোক স্তম্ভের মতন লাগে এবং একে বলা হয় ভূমধ্য সাগরীয় আলোকস্তম্ভ। কারণ প্রাচীনকালে নাবিকরা এই স্ট্রম্বলি আগ্নেয়গিরির অবস্থানটা দেখে বুঝতে পারতো, মানে উত্তর দক্ষিণ এই যে দিক নির্দেশটা, সেটা তারা বুঝতে পারতো যে তারা এখন কোথায় রয়েছে। কারণ এই আগ্নেয়গিরির থেকে ক্রমাগতই অগ্নুৎপাত হয়ে থাকে। তুলনায় হাওয়াই প্রকৃতির অগ্নুৎপাত, হাওয়াই প্রকৃতির যে অগ্নুৎপাত সেটা আমরা দেখতে পাই হাওয়াই দ্বীপপুঞ্জে। এটা এই এই আগ্নেয়গিরির অবস্থান বা এই অগ্নুৎপাতটা দেখা যায়। এই অগ্নুৎপাত এই স্ট্রম্বলি বা এই যে ভলকানো প্রকৃতির যে অগ্নুৎপাত তার তুলনায় বলা যেতে পারে অনেকটাই নিরীহ প্রকৃতির অগ্নুৎপাত। কারণ এই অগ্নুৎপাতে বিস্ফোরণ বিশেষ ঘটে না, ভেতর থেকে লাভা, ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে এবং তার সাথে সামান্য কিছু পাইরোক্লাস্টিক পদার্থ তারা বেরিয়ে আসে এবং তাদের যে বিস্ফোরণের যে মাত্রা সেটাও খুবই সামান্য এবং আগুন যে বাইরে বেরিয়ে আসে সেটা খুব বেশি উঁচু হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এরকম নয়, খুব ধীর গতিতে ছড়িয়ে পড়ে। এই আগ্নেয়গিরির সাথে একটা গল্প জড়িয়ে রয়েছে যে এই যে আগ্নেয়গিরি বা এই যে অগ্নুৎপাত, এই অগ্নুৎপাত যেহেতু সামুদ্রিক অঞ্চলে এই অগ্নুৎপাত হয়, সামুদ্রিক হাওয়াতে এই যে ম্যাগমাটা বেরিয়ে আসে, এই ম্যাগমার ঘনত্ব তো বিশেষ নয়, অনেকটাই হালকা প্রকৃতির, এবং ফলে কি হয় হাওয়ার সাথে ওই আগুনের যে অংশগুলো সেগুলো একটু উড়ে উড়ে যায় এবং খানিকটা দূর থেকে দেখে মনে হয় যে যেন একটা সেই চুলের মতন যেন চারিদিকে উড়ে বেড়াচ্ছে। হাওয়াই দ্বীপের আগুনের যে দেবতা পিলি, তার চুলের সাথে তুলনা করে ওইগুলিকে পিলির চুল বলা হয়। হাওয়াই প্রকৃতি, স্ট্রম্বলি প্রকৃতি এবং ভলক্যানো প্রকৃতি ছাড়াও আমরা আরো দুটি প্রকৃতির আমরা অগ্নুৎপাত দেখে থাকি। কি কি? একটা হচ্ছে পিলি প্রকৃতির এবং আরেকটা হচ্ছে ভিসুভিয়াস প্রকৃতির। পিলি প্রকৃতির অগ্নুৎপাত দেখা যায় ক্যারিবিয়ান সাগরে অবস্থিত মার্টিনিক দ্বীপের পিলি আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত সেই অনুসারে এইটা হয়েছে এবং এই অগ্নুৎপাত একটা খুব শক্তিশালী এবং খুব ভয়ঙ্কর অগ্নুৎপাত একবার হয়েছিল 1902 সালে, যার দ্বারা হচ্ছে সেন্ট পিয়ের শহর সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এবং এই অগ্নুৎপাতে তোমরা এই পিলি প্রকৃতির যে অগ্নুৎপাতের যে ছবিটি সেটি দেখলে পরে একটা জিনিস বুঝতে পারবে যে এখানে দেখো আগ্নেয়গিরির দুটি আমরা কতগুলো স্তর দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ধরনের আগ্নেয়গিরিতে যে পাইরোক্লাস্টিক যে পদার্থ সেই পদার্থের মাত্রা অনেক বেশি থাকে এবং এই পদার্থগুলি এবং ম্যাগমার ঘনত্ব অনেক বেশি থাকে এবং এই পদার্থগুলি বাইরে বেরিয়ে এসে ক্রমাগত হারে এগুলি জমে যেতে থাকে। ফলত এই আগ্নেয়গিরির যে চারপাশে একটা স্তর, আগ্নেয় শিলার স্তর তৈরি হয়ে যায় এবং এই পিলি প্রকৃতির অগ্নুৎপাতে আমরা দেখতে পাই নুয়েয়ারদান্তে। নুয়েয়ারদান্তে হচ্ছে যে অগ্নুৎপাত হচ্ছে সেই অগ্নুৎপাতে যখন লাভা যে ম্যাগমাটা বেরিয়ে আসছে লাভা রূপে, সেই লাভা যখন প্রচন্ড গতিতে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সে শুধু লাভা রূপে ছড়িয়ে পড়ছে না, তার সাথে অনেক ছোট ছোট যে বিভিন্ন রকমের যে আগ্নেয় যে উদ্ভিদ যেগুলো সেইগুলো সমেত, অর্থাৎ পাইরোক্লাস্টিক পদার্থগুলো সমেত যখন সে ছড়িয়ে পড়ছে তখন সেটাকে বলা হচ্ছে নুয়েয়ারদান্তে। এরপরে হচ্ছে ভিসুভিয়াস প্রকৃতির
অগ্নুৎপাত, এবং ভিসুভিয়াস প্রকৃতির অগ্নুৎপাতে প্রচুর পরিমাণে বায়বীয় পদার্থ নির্গত হয়। এবং এখানে এই যে ভিসুভিয়াস প্রকৃতির অগ্নুৎপাত, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পর্বতের মাথায় একটা কালো রঙের একটা মেঘের মতন এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং এই কালো মেঘ তৈরি হওয়ার পেছনে হচ্ছে যে এর অভ্যন্তরে যে এই আগ্নেয়গিরির অভ্যন্তরে যে পদার্থগুলো রয়েছে সেগুলি বায়বীয় পদার্থ হিসাবে তার অগ্নুদ্গম ঘটে, ফলত গ্যাসীয় পদার্থ হিসাবে এগুলি বাইরে নির্গত হয় এবং একটা ফুলকপির মতন আকৃতি নেয় মেঘটি। রোমান সাহিত্যিক প্লিনি তিনি প্রথম এই আগ্নেয়গিরির এই অগ্নুৎপাত তিনি পর্যবেক্ষণ করেছিলেন, এবং সেই কারণে এই ভিসুভিয়াস প্রকৃতির যে অগ্নুৎপাত তাকে প্লিনীয় ধরনের অগ্নুৎপাতও নামকরণ করা হয়। কেন্দ্রীয় অগ্নুৎপাতের ছাড়া আমরা আরো যে আরেকটা অগ্নুৎপাত দেখে থাকি সেটা হচ্ছে বিদার অগ্নুৎপাত, যেখানে আমরা দেখেছি খুব ধীর গতিতে ভেতর থেকে ম্যাগমা সে বেরিয়ে আসছে। সে কিভাবে বেরিয়ে আসছে? সে তিনভাবে বেরিয়ে আসতে পারে। সে লাভা প্রবাহ হিসাবে বেরিয়ে আসতে পারে, কর্দম প্রবাহ হিসাবে বেরিয়ে আসতে পারে, আর বেরিয়ে আসতে পারে ফিউমারোল হিসাবে বেরিয়ে আসতে পারে। লাভা প্রবাহ অর্থাৎ যখন ভেতর থেকে ম্যাগমা ধীরে ধীরে বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ছে, লাভা রূপে চারিদিকে ছড়িয়ে পড়ছে। কর্দম প্রবাহ যদি এমন হয় যে যে অঞ্চলে অগ্নুৎপাত হচ্ছে সেই অঞ্চলে অনেকটা স্থান জুড়েই ধীরে ধীরে যে স্থানীয় যে শিলাগুলি রয়েছে শিলা খনিজের সাথে মিশে গিয়ে সে চারিদিকে ছড়িয়ে পড়ছে, ফলত কি হচ্ছে ওই অঞ্চলের যে শিলাগুলি সেগুলি তো ওই যে তাপের ফলে ভেতর থেকে যখন ম্যাগমা বেরিয়ে আসছে তখন তো একটা প্রবল তাপের সৃষ্টি হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সেই তাপের দ্বারা শিলা খনিজগুলো সম্পূর্ণরূপে একদম গলে যাচ্ছে এবং সেই গলিত পদার্থের সাথে স্থানীয় যে মৃত্তিকা ইত্যাদি মিশ্রিত অবস্থায় ধীরে ধীরে প্রবাহিত হয়ে যাচ্ছে এবং প্রবাহিত হয়ে সেটা কর্দম প্রবাহের মতন সেটা প্রবাহিত হচ্ছে। যে ভূ অভ্যন্তরে যে বিভিন্ন খনিজগুলো রয়েছে সেই খনিজ যখন বায়বীয় রূপে বাইরে বেরিয়ে আসছে তখন তাকে আমরা বলছি ফিউমারোল। এবং এই ধরনের যে ফিউমারোল এর মধ্যে সালফারের পরিমাণটা অনেকটা বেশি থাকে। আরেকটা তোমাদের বলি যে এই ফিউমারোলের উপস্থিতি আলাস্কাতে আমরা যে আলাস্কার যে উপত্যকা অঞ্চল সেখানে এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে যার মধ্যে দিয়ে এই রকম ম্যাগনেটিক যে গ্যাস সেইগুলো ম্যাগমাটিক যে গ্যাস সেই ম্যাগমাটিক গ্যাস প্রচুর পরিমাণে বেরিয়ে আসে, যে কারণে ওই অঞ্চলকে ভ্যালি অফ থাউজেন্ড স্মোক বলা হয়। তো আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে এই যে ভূমিরূপ প্রক্রিয়া হিসেবে যে অগ্নুৎপাত যে হচ্ছে সেইটা কিভাবে হচ্ছে, কি কি প্রক্রিয়াতে হচ্ছে। তো এই আলোচনার সময় দুটো শব্দ আমি বারবার বলেছি, একটা হচ্ছে ম্যাগমা, একটা হচ্ছে লাভা। তাহলে এই ম্যাগমা লাভা, আমি পাইরোক্লাস্টিক পদার্থের কথা বলেছি, এগুলো কি? যখন এই যে অগ্নুৎপাত হচ্ছে তখন ভূ অভ্যন্তর থেকে কিছু পদার্থ বেরিয়ে আসে। এই পদার্থগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বায়বীয় পদার্থ, একটা তরল পদার্থ, একটা হচ্ছে কঠিন পদার্থ। যে তরল পদার্থটা বাইরে বেরিয়ে আসছে তাকে আমরা বলছি লাভা, সেটা যখন ভূ অভ্যন্তরে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ম্যাগমা। তাহলে বায়বীয় পদার্থ হিসেবে কি কি আসে?
বায়বীয় পদার্থ হিসাবে আসে হচ্ছে ফিউমারোল আসতে পারে, মফিত্তি আসতে পারে, সালফাতারাস আসতে পারে, স্যাফিওনি আসতে পারে। মূলত ভূ অভ্যন্তরে যে বিভিন্ন খনিজ পদার্থগুলো রয়েছে, এই খনিজ পদার্থগুলো তো পরস্পরের মধ্যে বিক্রিয়া করে, আগেই তোমাদের বলেছি। ফলত কি হয়, এই রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসগুলির মধ্যে এক একটি গ্যাসে এক এক ধরনের খনিজ উপাদানের প্রাধান্য থাকে। যেমন ধরো এই যে ফিউমারোল, একটু আগে আমরা আলোচনা করছিলাম ফিউমারোলের কথা। ফিউমারোলের সালফার গ্যাসের প্রাধান্যটা অনেক বেশি থাকে। মফিত্তি যেটা আমরা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেখানে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড এইগুলোর পরিমাণ বেশি থাকে। সালফাতারাসে সালফারের পরিমাণ বেশি থাকছে, স্যাফিওনিতে বোরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকছে। অর্থাৎ যখন এই অগ্নুৎপাত হচ্ছে, অর্থাৎ অগ্নুৎগম যখন হচ্ছে, তখন অগ্নুৎগমের মাধ্যমে শুধুমাত্র লাভা, শুধুমাত্র ম্যাগমাই যে নিচ থেকে ওপরে উঠে আসছে তা নয়, তার সাথে কিছু গ্যাসীয় পদার্থও কিন্তু উঠে আসছে। এবং সেই কি ধরনের গ্যাসীয় পদার্থ হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে যে সেই অঞ্চলে কি ধরনের খনিজের প্রাধান্য রয়েছে তার উপরে। যদি আমরা এবার তরল পদার্থকে দেখি, আমরা তো লাভার কথা বললাম। এই যে লাভা, এই লাভাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এখানে আমি লাভা বা ম্যাগমা দুটো শব্দকে আমরা ব্যবহার করব, কারণ যখন ভেতরে থাকে, ভূ অভ্যন্তরের ভেতরে যখন থাকে তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা, যখন সেটা বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে লাভা। কিন্তু তাকে যখন আমরা তার বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করছি তখন তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু একই রকমের হচ্ছে। একে আমরা 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিলিকার পরিমাণের ওপরে বেস করে, একটা হচ্ছে কতটা কিভাবে প্রবাহিত হচ্ছে তার উপরে নির্ভর করে, এবং আরেকটা হচ্ছে খনিজের রঙের ওপরে ভিত্তি করে। যখন আমরা সিলিকার পরিমাণের ওপরে বেস করে যখন তাকে আমরা ভাগ করছি, যখন তাকে আমরা বলছি একটা হলো অ্যাসিডিক এবং আরেকটা হচ্ছে ক্ষারীয়। অ্যাসিডিক মানেই বুঝতে পারা যাচ্ছে যে এখানে সিলিকার পরিমাণটা অনেক বেশি, তুলনায় ক্ষারকীয়তে সিলিকার পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা কম থাকে। প্রবাহের প্রকৃতির উপরে ভিত্তি করে যখন তাকে আমরা ভাগ করছি, এই দেখো দুটো নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে পা হো হো আর একটা হচ্ছে আ আ। নাম দুটো খুব অদ্ভুত লাগছে না? আসলে এই নাম দুটো হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষাতে এই নাম দুটোকে ব্যবহার করা হয়। এবং এই যে পা হো হো যে লাভা, সেইটা হচ্ছে ক্ষারকীয় লাভা। আর যেটা হচ্ছে এই যে, এবং এই যে লাভাটা, এর কিন্তু যে প্রবাহের যে গতি, সেই প্রবাহের গতিও কিন্তু অনেকটা বেশি থাকে। খনিজের রঙের উপরে যখন আমরা ভিত্তি করে যখন আমরা একে ভাগ করছি, তখন তাকে আমরা দুটো নাম দিচ্ছি, একটা হচ্ছে ফেলসিক, একটা হচ্ছে ম্যাফিক। ফেলসিক যেটা, সেইটা অপেক্ষাকৃত গাঢ় হয়, রঙের দিক থেকে একটু গাঢ় বর্ণের হয়। খনিজের সেখানে কি ধরনের খনিজের উপস্থিতি রয়েছে তার উপরে ভিত্তি করে এই শ্রেণীবিভাগগুলো মূলত করা হয়ে থাকে। তাহলে আমরা বায়বীয় পদার্থ দেখলাম, তরল পদার্থ দেখলাম। এবার যদি আমরা কঠিন পদার্থে আসি, তাহলে কঠিন পদার্থে আমরা দেখতে পাচ্ছি আগ্নেয় ধূলিকণা, আগ্নেয় ভস্ম, সিন্ডার, আগ্নেয় বোমা এবং আগ্নেয় প্রস্তরখণ্ডকে। কেমন দেখতে এগুলো, এসো একটু দেখে নিই। আগ্নেয় ধূলিকণা অর্থাৎ যখন আগ্নেয়গিরির থেকে যখন অগ্নুৎগম হচ্ছে, তখন ভেতর থেকে যে গ্যাসীয় পদার্থ বেরিয়ে আসছে, এবং এই গ্যাসীয় পদার্থগুলোর ব্যাসার্ধ এগুলো খুবই ছোট ছোট, 0.25 মিলিমিটারের কম হচ্ছে। এটাকে বলা হচ্ছে আগ্নেয় ধূলিকণা। আগ্নেয় ভস্ম দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে মূলত ছাই, যে
যখন আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত হচ্ছে তখন যে ছাই জাতীয় পদার্থ, এবং এটা গ্যাসীয় পদার্থ থেকে এর যে কণার যে ব্যাস সেটা একটু বেশি। এরপরে যদি আমরা সিন্ডার অপেক্ষাকৃত একটু বড় দানাযুক্ত পাইরোক্লাস্টিক পদার্থ, এই সিন্ডারের ব্যাসার্ধ যে ব্যাস, সেই ব্যাসটা হচ্ছে 2 থেকে প্রায় 64 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এবং এই আগ্নেয় বোমা আর আগ্নেয় প্রস্তর খণ্ড এই দুটির ক্ষেত্রেই হচ্ছে এদের ব্যাসগুলো 64 মিলিমিটারের বেশি হয়। এদের আকৃতিগত একটা পার্থক্য থাকে। এই আগ্নেয় বোমাগুলি সবসময় গোলাকৃতি বা প্রায় গোলাকৃতি হয়, আর যেটা প্রস্তর খণ্ড তার আকৃতি মূলত চৌকাকার বা ষড়ভুজাকার, এবং বলা যেতে পারে যে এটাকে খানিকটা প্রস্তর খণ্ডের মতন, একটা পাথরের টুকরোর মতন মনে হয়। নির্দিষ্ট কোনো আকৃতি বা নির্দিষ্ট কোনো আকার এর ক্ষেত্রে দেখা যায় না। এই যে আগ্নেয় ধূলিকণা, আগ্নেয় ভস্ম, সিন্ডার, আগ্নেয় বোমা, আগ্নেয় প্রস্তরখণ্ড, এই যে সব যে কঠিন পদার্থগুলো, এইগুলিকেই এক কথায় বলা হয় পাইরোক্লাস্টিক পদার্থ, যেটা কিনা অগ্নুদ্গমের সময় উঠে আসা কঠিন পদার্থ। আমরা একটু আগে লাভা, ম্যাগমা এগুলোর কথা বলছিলাম। এই দুটো জিনিস কি এক না, একটু আলাদা আছে। ভূ অভ্যন্তরে যখন এই পদার্থগুলো থাকে, সান্দ্র পদার্থ থাকে বা তরল পদার্থটি থাকে, তখন তাকে আমরা বলছি ম্যাগমা, আর যখন তা বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলছি লাভা। যদিও এটাকে আমরা আগ্নেয়গিরি থেকে নির্গত তরল পদার্থ হিসাবে আমরা বলছি, কিন্তু ম্যাগমা বা লাভা ঠিক সম্পূর্ণ তরল ভাবে কিন্তু থাকে না। এগুলো হচ্ছে সান্দ্র পদার্থ, অর্থাৎ খানিকটা কাদা থকথকে জেলির মতন অংশ। এবং যখন সেটা ম্যাগমা হিসাবে যখন সেটা ভূ অভ্যন্তরে থাকে, খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটি পদার্থের একটা মিশ্রণ অবস্থায় থাকে, যে কারণেই কিন্তু ও সান্দ্র অবস্থায় থাকে। কিন্তু যখন সে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে, তখন কঠিন পদার্থ থেকে একেবারে যেগুলো তরল সেটাও যেমন পৃথক হয়ে যায়, তেমনি গ্যাসীয় পদার্থ হিসাবে যে ম্যাগমাটিক যে গ্যাসগুলি সেগুলোও কিন্তু পৃথক হয়ে যায়। ফলত লাভা হিসেবে যেটা পড়ে থাকে তা মূলত শিলা, খনিজ দ্বারা গঠিত। এবং ম্যাগমা ভূ অভ্যন্তরে প্রচন্ড তাপে চাপে সে কিন্তু সান্দ্র পদার্থ হিসাবেই থাকে। কিন্তু লাভা ভূপৃষ্ঠে উঠে আসার পরে যখন আস্তে আস্তে যখন সে ছড়িয়ে পড়ে, তারপর যখন সে শীতল হয়, তখন একটা সময় কঠিন শিলাতে পরিণত হয়, যাকে আমরা আগ্নেয় শিলা হিসাবে যাকে আমরা দেখতে পাই। তাহলে এই যে অগ্নুৎপাত এবং অগ্নুদ্গম, এগুলির মাধ্যমে এই যে বিভিন্ন তরল, কঠিন, বায়বীয় পদার্থ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলো, তারা বাইরে বেরিয়ে এসে কোন ধরনের আগ্নেয় ভূমিরূপগুলো তৈরি করছে? দুটি ভূমিরূপের কথা এখানে আমরা আলোচনা করব। একটা হচ্ছে নিঃসারী, আরেকটি হলো উদ্ভেদী। নিঃসারী যে ভূমিরূপ, সেই নিঃসারী ভূমিরূপ অর্থাৎ নিঃসৃত হচ্ছে। কোথা থেকে নিঃসৃত হচ্ছে? ভূ অভ্যন্তর থেকে নিঃসৃত হচ্ছে। কোথায় নিঃসৃত হচ্ছে? ভূপৃষ্ঠের বাইরে নিঃসৃত হচ্ছে। এই ভূপৃষ্ঠের বাইরে নিঃসৃত হওয়াটা আমরা জানি দুভাবে হতে পারে। একটা কেন্দ্রীয় অগ্নুৎপাতের মাধ্যমে হতে পারে, আর একটা হচ্ছে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে হতে পারে। কেন্দ্রীয় অগ্নুৎপাতের মাধ্যমে যেগুলি সৃষ্টি হয় তাকে আমরা মোটামুটি এইরকম ভাগে ভাগ করতে পারি: একটি সিন্ডার, একটা কম্পোজিট ভলক্যানো, প্যারাসাইটিক কোন, লাভা ডোম এবং লাভা প্লাগ। তাহলে এগুলো
কি বৈশিষ্ট্য? আচ্ছা, বৈশিষ্ট্য আলোচনার সাথে সাথে এসো আমরা এই ছবিগুলো তো দেখলাম, আমরা পাশাপাশি একটু মডেলের সাহায্যে বিষয়টাকে ভালো করে আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সিন্ডার সিন্ডার ভূমিরূপ তোমরা দেখতে পাচ্ছিলে। এই সিন্ডার ভূমিরূপ মূলত এই রকম দেখতে হয়। অর্থাৎ আমরা সাধারণভাবে আগ্নেয়গিরিকে আমরা যেরকম ভাবে দেখি, একটা সিন্ডার কোন একটা একটু ছোট, খুব দেখো এর যে খুব উচ্চতা তা নয়, এবং এর যে ঢাল, এই ঢালটাও অনেক মৃদু ঢাল, এবং মোটামুটি আমরা যদি ভূমির সাথে দেখি এটা 30 থেকে 45 ডিগ্রি একটা ভূমিরূপ, মানে মোটামুটি ভূমির ঢালটা তৈরি করেছে। এবং যে ঢালের যে গা, যেটা আর কি, যে ভূমিভাগটা, সেই ভূমিভাগ খুব এবড়োখেবড়ো হয় না, এবং সাধারণত যে লাভা যে এখান থেকে প্রবাহিত হয় সেটা খুব স্মুথ ভাবে প্রবাহিত হয়ে একটা একটা স্মুথ পর্বতের শেপ দেওয়ার এটা চেষ্টা করে। এরপরে যদি আমরা কম্পোজিট কোণ, আমাদের পরবর্তী যে ভূমিরূপটা রয়েছে কম্পোজিট কোণ, দেখো এই কম্পোজিট কোণ এইরকম দেখতে হয়। কম্পোজিট কোণের কি বিশেষত্ব? কম্পোজিট কোণে মূলত কতগুলো স্তর তৈরি হয়। কিসের স্তর? লাভা এবং পাইরোক্লাস্টিক পদার্থের স্তর তৈরি হয়। দেখো এখানে যে ছবিটা রয়েছে সেখানে প্রথমে একটা এরকম স্তর রয়েছে, তার ওপরের স্তরটা দেখো কতগুলো যেন মনে হচ্ছে শিলাখণ্ড রয়েছে, তার ওপরে আবার একটা নর্মাল রয়েছে, এবং তার ওপরটা দেখো আবার একটু অন্য রকমের। অর্থাৎ আমরা যদি এই স্তরগুলিকে লাভা স্তর এবং এই স্তরগুলিকে যদি আমরা পাইরোক্লাস্টিক স্তর হিসাবে যদি ভেবে নিতে পারি, তাহলে লাভা স্তর এবং পাইরোক্লাস্টিক স্তরের একটা মানে একটা ক্রমিক পর্যায় এইখানে কম্পোজিট কোণে আমরা লক্ষ্য করতে পারি। আমরা লাভা প্লাগ যে ভূমিরূপটি, সেটি দেখতে অনেকটা এই রকম হয়ে থাকে, অর্থাৎ লম্ব। কিরকম লম্ব? না, মূলত যেখানে আমরা মৃত আগ্নেয়গিরি দেখি সেইখানে ম্যাগমা কিছুটা ভূপৃষ্ঠের উপরে উঠে এসে, বা যখন অগ্নুৎপাত হয়েছিল তার পরবর্তী পর্যায়ে কিছুটা ক্ষয়ের মাধ্যমে এই যে যে লাভা যে সঞ্চয় সেটা উন্মুক্ত হয়। এবং যেহেতু এরকম লম্বা হয়ে এটি অবস্থান করে, সেজন্য এই যে ভূমিরূপটা, একে এই যে একটা লম্বা হয়ে, যেহেতু একটা সেই যেরকম আমাদের অনেক সময় হয় না, অনেক প্রাণীকে আমরা দেখতে পাই যে তাদের গলাটা লম্বা হয়ে অবস্থান করছে, সেজন্য এইটাকে নেক প্লাগও বলা হয়ে থাকে। তো আমরা এখানে দেখো ছবিতে আমরা আরো দুটি ভূমিরূপের কথা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্যারাসাইটিক কোণ, একটা লাভা ডোম। তোমরা যদি প্যারাসাইটিক কোণের ছবিটা যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে দেখবে এই ছবিতে মেন যে ভলক্যানো যে কোণটা রয়েছে, তার একটা জ্বালামুখ রয়েছে, এবং এই তার পাশে দেখো ছোট ছোট দুটো জ্বালামুখ রয়েছে। আসলে এখানে কি হয়, এখানে তোমাদের একটু আগে আমি ওই প্রধান জ্বালামুখ, গৌণ জ্বালামুখ, এগুলো আমি দেখিয়েছিলাম। এই প্যারাসাইটিক কোণের ক্ষেত্রে কি হয়, যে প্রধান যে জ্বালামুখ, সেই জ্বালামুখের মধ্যে দিয়ে বা সেই জ্বালামুখ দিয়ে যেরকম ম্যাগমা বেরিয়ে এসে লাভা রূপে চারিদিকে ছড়িয়ে পড়ার, সেরকম তো হলো, পাশাপাশি গৌণ জ্বালামুখ দিয়েও ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, এবং কিছুটা ম্যাগমা বেরিয়ে আসার পরে ওই গৌণ জ্বালামুখগুলি তারা কিন্তু
ওইখানে পরিত্যক্ত অবস্থাতে পড়ে থাকছে এবং সামগ্রিকভাবে একটা জ্বালামুখের, এবং এই ক্ষেত্রে জ্বালামুখগুলো দেখো খুব কাছাকাছির মধ্যে অবস্থিত থাকে এবং একটা জ্বালামুখের একটা ক্রমিক যেন সিরিজ এখানে তৈরি করে ফেলে। অর্থাৎ মনে হয় একটা আমাদের এরকম একটা আমাদের ভ্রান্ত একটা একটা ইলিউশন বলতে পারো, একটা তৈরি হয় যেন তিনটে আগ্নেয়গিরি যেন খুব কাছাকাছি অবস্থান করছে, যে কারণে এই কোণগুলিকে প্যারাসাইটিক কোণ বলা হয়। কিন্তু এখানে মূলত প্রধান আগ্নেয়গিরি বা প্রধান যে জ্বালামুখ তার সংলগ্ন যে গৌণ জ্বালামুখগুলো সেগুলি অবস্থান করে। লাভা ডোম। লাভা ডোম মানে হচ্ছে কি, যে আমরা জানি যখন একটা অপেক্ষাকৃত ছোট উঁচু গোলাকার যে ভূমিভাগ থাকে তখন তাকে বলা হয় লাভা ডোম। অ্যাকচুয়ালি কি হয় এক্ষেত্রে, এই যে লাভা ডোম, এই লাভা ডোমে শক্ত মানে খুব ঘন প্রকৃতির যে ম্যাগমার ঘনত্ব অনেক বেশি সেই ধরনের ম্যাগমার অগ্নুদ্গম ঘটে এবং এটা বাইরে বেরিয়ে এসে খুব সহজে জমে যায় এবং জমে গিয়ে একটা আস্তরণ তৈরি করে এবং তারপরে তার বেশ কিছুক্ষণ পরে আবারও অগ্নুদ্গম হয় এবং তারপরে আবারও এর ওপরে আবার একটা স্তর সৃষ্টি করে। ফলত এটি ছোট গোলাকার ভূমিরূপ হিসাবে প্রথমে সৃষ্টি হয়, প্রথমে তৈরি হয় এবং তারপরে ধীরে ধীরে এটি উঁচু হতে থাকে, যদিও এর উচ্চতা খুব বেশি হয় না। তুলনায় যে লাভা প্লাগ আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, আমি মডেলের মাধ্যমে দেখিয়েছিলাম যে একটা একটা উঁচু এবং এই যে জিনিসটা এইটাকে ওই ভলক্যানিক নেক বলা হচ্ছে এবং এটি প্রায় 50 থেকে 60 মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং এর যে ডায়ামিটারটা এটা প্রায় 300 থেকে 600 মিটার পর্যন্ত এর ব্যাস হতে পারে। তো এইটা গেল তো হচ্ছে নিঃসারী উত্থিত ভূমিরূপ। ঠিক একইভাবে নিঃসারী যে অগ্নুদ্গম হয় তার মাধ্যমে অবনমিত ভূমিরূপও তৈরি হতে পারে। তোমরা বাঁদিকে এই যে ভূমিরূপটা দেখতে পাচ্ছ যেটাকে আমরা বলছি ক্রেটার, এটি হলো আসলে একটা জ্বালামুখ। যখন কোনো আগ্নেয়গিরির থেকে অগ্নুদ্গম আর হয় না তখন সেই আগ্নেয়গিরির অংশটি এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং মূলত সুপ্ত বা মৃত আগ্নেয়গিরির ক্ষেত্রে এইরকম এই ক্রেটারের অবস্থিতি সেখানে দেখা যায়। খুব স্বাভাবিকভাবে যেগুলো সক্রিয় সেখানে আমরা এই ক্রেটারের উপস্থিতি দেখতে পাবো না। আর যদি এরকম হয় যে এই ক্রেটারের অংশ আবার কোনো কারণে সাবডাকশন হয়ে, অর্থাৎ তার একটা সাবসিডেন্স তার একটা ঘটলো, সে অবনমিত হলো এবং সেই অবনমনের ফলে সে নিচু হয়ে গেল, তখন তৈরি হয় এরকম ক্যালডেরা। এই ক্রেটার এবং ক্যালডেরা এই দুটিতে অনেক সময়তেই দেখা যায় পরবর্তী সময়ে বৃষ্টির জল জমা হয়ে হ্রদ তৈরি হয়েছে এবং ক্রেটার লেক, ক্যালডেরা লেক এগুলি তৈরি হয়। তাহলে এইগুলি গেল হচ্ছে নিঃসারী ভূমিরূপ। ঠিক একইভাবে ভূ অভ্যন্তরে যে অগ্নুদ্গম হচ্ছে সেই সময়ও কি কিছু ভূমিরূপ তৈরি হতে পারে? হ্যাঁ, সেগুলি ভূ অভ্যন্তরে তৈরি হয়, সেগুলোকে বলা হয় উদ্ভেদী ভূমিরূপ, যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ। এই উদ্ভেদী ভূমিরূপ বিষয়টিকে বোঝানোর জন্য এসো আমরা আরেকটি মডেলের সাহায্য নিই, তাহলে খুব ভালোভাবে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। দেখো, যে জিনিসটা এখন তোমাদের সামনে আমি এনেছি এটি ভূ অভ্যন্তরের একটা অংশ বলা যেতে পারে। এই যে নিচের যে লাল
এই যে অংশটি, এটিকে যদি আমরা ওই সেই ম্যাগমা চেম্বার ধরে নিই, তাহলে এইখান থেকে আমাদের ম্যাগমা উপর দিকে উঠে আসছে। দেখো, এই ম্যাগমা যে উঠে আসছে, সেই ম্যাগমা উঠে আসার সময় কিছু অংশ এরকম লম্বাভাবে উঠে আসছে এবং কিছুটা অংশ দেখো এরকম অনুভূমিকভাবে অবস্থান করছে। যে অংশগুলো এই অনুভূমিকভাবে অবস্থান করছে তাকে আমরা বলছি সিল, আর যখন সেটা উল্লম্বভাবে অবস্থান করছে তখন তাকে আমরা বলছি ডাইক। দুটো ক্ষেত্রেই কিন্তু এই যে ভূমিরূপটি তৈরি হচ্ছে এটা কিন্তু ভূ অভ্যন্তরে তৈরি হচ্ছে। এই অংশটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই পুরো বিষয়টাই কিন্তু ভূ অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি। এসো আমরা বাস্তবের এক্সাম্পল দিয়ে একটু দেখে নিই। আমাদের যে ছবিগুলো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, এই যে দেখো সেই ডাইকের অবস্থান, আর এটা হচ্ছে সিলের অবস্থান। এখন তোমরা আমাকে এই প্রশ্নটা করতেই পারো যে এক্ষুনি তো বললেন যে এটা উদ্ভেদী ভূমিরূপ, অর্থাৎ ভূ অভ্যন্তরে তৈরি হচ্ছে, যেমন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। এই দেখো সিল তৈরি হয়েছে এবং লম্বাগুলো ডাইক তৈরি হয়েছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি করে? পরবর্তী সময়ে এই ক্ষয়ের ফলে বা আপলিফটমেন্টের জন্য এই সামগ্রিক ভূমিরূপ যদি ওপরে উঠে যায় বা যদি ক্ষয়ের ফলে উন্মুক্ত হয়, তাহলে এই সিল ডাইক এগুলি উন্মুক্ত হয়। বা অনেক সময় খনিজ আহরণের জন্য যে খনির যে খোঁড়া যে হয়, সেই কারণেও এই সিল ডাইক এগুলো উন্মুক্ত হয়। তবে শুধুমাত্র এই উল্লম্বভাবে বা অনুভূমিকভাবেই নয়, অনেক সময় গোলাকৃতিভাবেও ভূমিরূপ সৃষ্টি হতে পারে। যখন উত্তল আকারে অবস্থান করে কোনো এই যে ম্যাগমার যে স্তরগুলো যখন উত্তল আকারে অবস্থান করছে, দেখো এখানে এই ব্যাথলিথ ভূমিরূপ তৈরি হয়েছে। অবতল আকারে যদি অবস্থান করছে তখন লোপোলিথ ভূমিরূপ তৈরি হয়েছে। লেন্সের আকারে অবস্থান করছে, ল্যাকোলিথ ভূমিরূপ তৈরি হয়েছে। এছাড়া এইগুলি হচ্ছে প্রধান উদ্ভেদী ভূমিরূপ। এছাড়া আরো অনেক ছোট ছোট উদ্ভেদী ভূমিরূপ রয়েছে, যেমন ফ্যাকোলিথ রয়েছে। তো এইরকম ম্যাগমার যে অবস্থান, সেই অবস্থানের উপরে ভিত্তি করে এই উদ্ভেদী ভূমিরূপগুলোর বিভিন্ন নামকরণ করা হয়। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটি নামের পেছনে কিন্তু রয়েছে লিথ, ব্যাথোলিথ, ফ্যাকোলিথ, লোপোলিথ, ল্যাকোলিথ। কেন? অ্যাকচুয়ালি লিথোস্ফিয়ার মানে শিলার উপস্থিতির পরিপ্রেক্ষিতে যেহেতু এই নামকরণগুলো করা হয়, তাই এই রকম প্রত্যেকটার পেছনে এই লিথ শব্দটাকে যোগ করা হয়। এছাড়া আমরা আরো কতগুলো ভূমিরূপ দেখতে পাই, যেমন লাভা সমভূমি। যদি ওই বিদার অগ্নুদ্গমের ফলে লাভা দীর্ঘ জায়গা জুড়ে, দীর্ঘ অঞ্চল জুড়ে যদি ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হচ্ছে লাভা সমভূমি। আর যদি একটু অপেক্ষাকৃত উঁচু হয়ে অবস্থান করে যদি থাকে, তখন তাকে আমরা বলছি লাভা মালভূমি। এছাড়া এই যে লাভা মালভূমি যে তৈরি হচ্ছে বা অন্যান্য যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে এই লাভার দ্বারা, সেটা যখন অনেক সময় ক্ষয় হয়ে গিয়ে আরো কিছু ভূমিরূপ তৈরি করে, যেমন মেসা, বিউট, পিনাকল, বস, স্টক, এইরকম আরো কিছু ছোট ছোট ভূমিরূপ তৈরি করে। এই ভূমিরূপগুলো কিন্তু শুধুমাত্র আগ্নেয় উদ্ভেদ বা ম্যাগমা নিঃসরণের ফলে তৈরি হচ্ছে তা নয়, একই সাথে এর ওপরে ক্ষয় কাজও আরোপিত হচ্ছে, যার ফলে এই ধরনের ভূমিরূপগুলি তৈরি হচ্ছে। এছাড়া
আগ্নেয়গিরি অঞ্চলে আর একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা হলো এইরকম ফোয়ারা। এই ফোয়ারাগুলিকে, এই বিশেষ ধরনের ফোয়ারাগুলিকে বলা হয় বা প্রস্রবণগুলিকে বলা হয় গিজার। আসলে আমাদের ভূ অভ্যন্তরে যেখানে ম্যাগমা চেম্বারগুলো অবস্থিত, সেইখানে কিছু কিছু জায়গায় আছে তপ্ত বিন্দু, হটস্পট, যেখানে উষ্ণতার পরিমাণ ভীষণ বেশি। এই উষ্ণতার যেখানে পরিমাণ ভীষণ বেশি হয়, খুব স্বাভাবিকভাবেই সেই অঞ্চলের যে শিলা খনিজগুলো থাকে, সেই শিলা খনিজগুলিতে তাদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া, তার পরিমাণ বেশি, এবং শুধু পরিমাণ বেশি নয়, তার যে ঘনত্ব, সেই ঘনত্ব অনেক কমে গিয়ে সেখানে কিন্তু বায়বীয় এবং তরল পদার্থের যে মাত্রা সেটা অনেক বেশি হয়। এবং ভূ অভ্যন্তরে যদি জলীয় বাষ্প এবং ম্যাগমেটিক যে গ্যাসীয় পদার্থ, তার উপস্থিতি অনেক বেশি হয়। সেই রকম পর্যায়ে পরিচলন স্রোতের মাধ্যমে এই রকমভাবে ভূ আভ্যন্তরীণ যে জল, সেই জল প্রচণ্ড স্পিডে এইরকমভাবে উঁচু হয়ে প্রস্রবণের আকারে বেরিয়ে আসে। উত্তর আমেরিকাতে ইয়েলোস্টোন পার্কে ওল্ড ফেইথফুল গিজার একটা বিখ্যাত এরকম গিজারের উদাহরণ। আমরা যদি পৃথিবীর যে মানচিত্র, সেই মানচিত্রকে যদি আমরা খেয়াল করি, তাহলে আগ্নেয় অগ্নুৎপাত যে অঞ্চল, সেই অগ্নুৎপাত অঞ্চলগুলিকে আমরা মূলত এই জায়গাগুলোতে দেখতে পাবো। খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখো, এই যে এটা উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার এই পশ্চিম উপকূল অঞ্চল, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল অঞ্চল জুড়ে এর একটা উপস্থিতি দেখা যাচ্ছে। একইভাবে এই যে এশিয়ার পূর্ব উপকূল জুড়ে এর অবস্থান, অস্ট্রেলিয়া মানে ওশিয়ানিয়া মহাদেশেরও পূর্ব উপকূল অংশে। এই যে অংশগুলোকে আমি দেখালাম, এই সবগুলোই দেখো মহাসাগর এবং মহাদেশ, তার একটা সংযোগস্থল, অর্থাৎ পাত সীমান্ত অঞ্চল, মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত সীমান্ত অঞ্চল। অর্থাৎ আমরা বলতেই পারি যে অগ্নুৎপাত, পৃথিবীর প্রধান প্রধান অগ্নুৎপাত অঞ্চলগুলি মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত সীমানা অঞ্চলেই মূলত অবস্থিত। এখানে একটা ছোট্ট ব্যতিক্রম আছে, আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের যদি তোমরা এই অংশটাতে চলে আসো, এটা দেখো মহাদেশের ভেতরে, তাহলে এই অংশটা কেন অগ্নুৎপাত অঞ্চল? আসলে এই অংশটা হচ্ছে একটা চ্যুতি অঞ্চল, যেখানে যে পরিচলন স্রোত, সেই পরিচলন স্রোত এসে ধাক্কা দিয়ে এখানে মহীভাবক আলোড়ন ঘটায়, এবং এই অঞ্চলে অগ্নুৎপাত আমরা দেখতে পাই, আগ্নেয় অগ্নুদ্গম দেখতে পাই। অবশ্যই তার যে মাত্রা, তা এই অঞ্চলগুলোর তুলনায় অনেকটাই কম। এছাড়া দেখো, এই আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে কিন্তু আমরা অনেকগুলো, এবং খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখো আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর, আটলান্টিক মহাসাগরের একদম মাঝ বরাবর অংশ জুড়ে এই আগ্নেয়গিরিগুলির অবস্থান আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মিড ওশানিক যে রিজ এখানে অবস্থান করছে, দুটি মহাসাগরীয় পাতের যে সংযোগস্থলে, সেইখানে কিন্তু এই অগ্নুৎপাতের বন্টন আমরা দেখতে পাচ্ছি। এইবার আর একটা জিনিস খেয়াল করো, এই যে এশিয়ার যে পূর্ব উপকূলীয় অঞ্চল আর যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে পশ্চিম উপকূলীয় অংশটি আমরা দেখছিলাম, এটিকে যদি আমরা একসাথে যদি মানচিত্রে আনতে পারি, দেখো এই অংশটা প্রশান্ত মহাসাগরকে ঘিরে একটা আগ্নেয় বলয় তৈরি হয়েছে, এবং এই যে অংশটা, একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা
রিং অফ ফায়ার অফ প্যাসিফিক ওশান। এবং এখানে একই সাথে পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায়। মানে আগ্নেয়গিরির যদি ঘনত্বের কথা, সংখ্যা দিয়ে যদি তার ঘনত্বের কথা বলা হয়, তাহলে এই অংশে সেটা সবচেয়ে বেশি। আমরা যদি দেশ হিসাবে যদি আগ্নেয়গিরির অ্যাক্টিভ ভলক্যানোগুলির যদি অবস্থান আমরা দেখতে পাই, তাহলে আমরা এটাও দেখতে পাবো যে আমরা আমেরিকা মহাদেশ এবং ওশিয়ানিয়া মহাদেশের অংশগুলিতে আমরা কিন্তু এর আধিক্য অনেক বেশি দেখতে পাবো। এবং বিগত 20 বছরে সবচেয়ে বেশি যে মানে সবচেয়ে ভয়ঙ্কর যে অগ্ন্যুৎপাতের ঘটনা যে ঘটেছে, সেটা ঘটেছে হচ্ছে ফিলিপিন্সে 2006 সালে। এছাড়া জাপান, তাকে তো আমরা জানি, তাকে তো আমরা আগ্নেয়গিরির দেশ বলে থাকি। সেখানে বছরে অসংখ্যবার সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান আমরা জাপানেই দেখতে পাই। এখন এই যে আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরির যে প্রভাব, সেই প্রভাব তো সবসময় ধ্বংসাত্মক প্রভাব। কারণ আগ্নেয়গিরি আমাদের বহু সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। আগ্নেয়গিরির অবস্থানের জন্য, অগ্ন্যুৎপাতের জন্য বহু প্রাণহানি ঘটেছে। কিন্তু এই অগ্ন্যুৎপাতের কি কোনো ইতিবাচক দিক আছে? এসো একটু দেখে নি যে সত্যি ইতিবাচক কিছু দিক আছে কি না। দেখো, এই যে যেগুলো অগ্ন্যুৎপাত অঞ্চল, আমরা সেগুলোতে আমরা একটু আগেই বলেছি, সেগুলো হচ্ছে সব অনেকগুলোই তার মধ্যে তপ্ত বিন্দুর অবস্থান দেখা যায়। অর্থাৎ সেই অঞ্চলে উষ্ণতা অনেক বেশি থাকে। যেহেতু উষ্ণতা বেশি, খুব স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলি হচ্ছে শক্তির ভাণ্ডার হিসেবে কাজ করে। তাই সেই অঞ্চলগুলি থেকে আমরা জিওথার্মাল এনার্জি আমরা পেতে পারি। যে আগ্নেয় যে পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ আগ্নেয় যে আমরা যে ছাই যে পেলাম, যে পাইরোক্লাস্টিক বিভিন্ন পদার্থগুলো পেলাম, আগ্নেয় যে ডাস্ট আমরা পেলাম, এইগুলির মধ্যে কিন্তু প্রচুর খনিজ থাকে। খুব স্বাভাবিকভাবে সেটা যখন মৃত্তিকার উপরিস্তরে যখন ছড়িয়ে পড়ে, তখন সেই অঞ্চলের মৃত্তিকাকে খনিজ সমৃদ্ধ করে দেয়। এই খনিজ সমৃদ্ধ হয়ে যাওয়ার ফলে ওই বিশেষ মৃত্তিকা কিছু বিশেষ বিশেষ ফসলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তার উর্বরতা বৃদ্ধি করে সেটা ভীষণভাবে কার্যকরী ভূমিকা নিতে পারে। তাছাড়া যে কোনো অগ্ন্যুৎপাত, অগ্ন্যুৎগম অঞ্চল, সেখানে আমরা অনেক ধরনের খনিজের উপস্থিতি দেখতে পাই। তামা, সোনা, রূপো, জিঙ্ক ইত্যাদি বিভিন্ন রকম খনিজের উপস্থিতি দেখতে পাই। ফলে যে কোনো অগ্ন্যুৎপাত অঞ্চলকেই আমরা একটা খনিজের আকর বা খনিজের ভাণ্ডার বলে উল্লেখ করতে পারি। বিদার অগ্ন্যুৎপাত যেখানে হয়, আমরা দেখলাম সেখানে ধীরে ধীরে কি হচ্ছে, ধীরে ধীরে সেখানে ম্যাগমা বেরিয়ে আসছে এবং লাভা রূপে সেটা দীর্ঘ অঞ্চলে ছড়িয়ে পড়ছে। খুব স্বাভাবিকভাবেই যখন সেটা দীর্ঘ অঞ্চলে ছড়িয়ে পড়ছে, তখন নতুন একটা ভূভাগ সেখানে সৃষ্টি হচ্ছে, নতুন ভূমি সেখানে সৃষ্টি হচ্ছে। বিশেষত সমুদ্র তলদেশে নতুন ভূমিভাগ সৃষ্টির ক্ষেত্রে এই বিদার অগ্ন্যুৎপাতের একটা বিশেষ ভূমিকা আছে। এছাড়া যে কোনো যে অগ্ন্যুৎপাত অঞ্চল বা অগ্ন্যুৎগম অঞ্চল, সেই অঞ্চলের একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটা আকর্ষণ থেকেই থাকে। এবং সাম্প্রতিককালে এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মাত্রা অনেক বেড়ে গেছে। তাই বিভিন্ন রকমের সংরক্ষণমূলক নীতি নিয়ে বা বিশেষ সাবধানতা অবলম্বন করে এই অঞ্চলগুলিকে কিন্তু ট্যুরিস্ট
অ্যাট্রাকশনের জন্য বা পর্যটনের উপযোগী করে তোলা হচ্ছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অগ্ন্যুৎপাত আগ্নেয়গিরির ক্ষেত্রেও এই কথাটা একইভাবে প্রযোজ্য। আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, অগ্ন্যুদ্গম এগুলো মানেই ধ্বংসাত্মক প্রভাব নয়। এর মধ্যেও অনেক কিছু আমাদের নতুন করে আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা, সেই ইতিবাচক দিক আমাদের সাথে থাকুক। ভূমিরূপ প্রক্রিয়া মূলত গোটা পৃথিবীতে একটা ব্যালেন্স তৈরি করে। অগ্ন্যুৎপাত, অগ্ন্যুদ্গমের মাধ্যমে হয়তো অনেক কিছু ধ্বংস হয়, কিন্তু সেই ধ্বংস কোথাও একটা তার পৃথিবীর সমতা, পৃথিবীর যে সামঞ্জস্য তা বজায় রাখার জন্যই হয়তো হয়ে থাকে। তাই সেই আগামী দিনে সেই সম্ভাবনাকে সম্মান জানিয়েই আমাদের সমস্ত ভূমিরূপ প্রক্রিয়া তাদের মতন করে তাদের কাজ জারি রাখুক। আজকের পর্ব এই পর্যন্তই।